আমি ওই মাঠত থেকে কাজ করে আসি, এই ভাত খায় আর না রেস্ট নেওছি এই খাটের এই খাটত। এই খাটের তো পরে ওই আমার রমজান আলী ছেলেটা ওই আইসি কষে আব্বা কোটায় বে কে বে আবু সাইদের বেলে কী বে হয়েছে, এই সাথেই উঠি যেন কী হয়েছে বাহিরে বাড়ানো। তা ওই বাড়ির এক মেয়ে, তার ছেলে ঢাকাত পড়ে, হ্যাঁ তার কাছে সরাসরি কইছে যে আবু সাইদ মারাই গেছে। সরাসরি তাই ফোন হ্যাঁ, করে বলছে। তাই কান দোষে কেঙ্গা যেন আমার সন্তান মারা গেছে। না যখন গুলিটা লাগছে তখন সারা বাংলাদেশে কিন্তু মোবাইল আর টিভি দেখাচ্ছিল, তখন আপনি দেখেননি বা পাড়ার না 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 ওলে দেখিনি, দেখেন ওলে কিচ্ছু দেখিনি। গুলি লাগার সাথে সাথে কিন্তু লাইভ চলতেছিল তখন, ওটা সারা বাংলাদেশের লোক তখন। ওরা তো আমি টিভি যাওয়াত যাই নেই, ওদের মাঠের থেকে আসি ভাত খায় মানে পেরেশান হয় এখানে রেসে নিছি। আচ্ছা আচ্ছা, তারপরে তারপরে কি হয়েছে পরে শুনলো যে গুলি নাকছে তাই আর আঙ্গার কান দোষে। বন্ধুরা, আমি পবিত্র মজুমদার, আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সেই রংপুর জেলাতে। অনুভূতি বলতে কি, মনে একটা আলাদা একটা নাড়া দিয়েছে যে এই আবু সাইদের কারণে আমরা আসলে নতুন একটা বাংলাদেশ পেয়েছি, ঠিক আছে। আর এই আবু সাইদকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক। আল্লাহ কামা হাট ফেল হতে হতে আর ধৈর্য ধারণ করালি। পরে ছেলেরা এদের দুইজন ছেলে, দুইজন বেডি জামাই, ওরা সিএমসি ভাড়া করে নিয়ে রংপুর গেল। সেম এই কাকা এই শরীরেই কিন্তু ঘাম ঝরানো পরিশ্রম করে 9টা সন্তান না কাকা আপনার? হ্যাঁ, মেয়ে তিনটে, মেয়ে 3টা, ছেলে 6টা। 6টা। এই মাটির ঘর আগে ছিল, আর এই যে টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টেবিলে বসেই কিন্তু সে লেখাপড়া। অনেক উপলব্ধ থেকে অনেক লোক আইছিল, আসে তারা জিয়ারত করার জন্য আইছে, তার মা পরিবারের সাথে সাক্ষাতের জন্য আইছিল। আচ্ছা আচ্ছা, এই যে শোনা গেছে ওরা দিন আনি দিন খায়, দরিদ্র ফ্যামিলি। হ্যাঁ, আগে দরিদ্র ফ্যামিলি ছিল ওনারা, আগে ছিল, আগে তার ছিল। মৃত্যুর পর এখন স্বাবলম্বী। এখন কিছুটা হলেও মানে চলি ফিরে খাচ্ছে আর কি। এইটি বৃত্তি পাইছে, এই যে চ্যানেল ফেলে বৃত্তি পাইছিল, 5 পাইছে, এসিসিতে গোল্ডেন প্লাস পাইছিল, এজেন্সি গোল্ডেন প্লাস, আর হ্যাঁ। ইন্টারে মানে ইন্টারে ওদের কি কয় প্লাস শিপ না কি কয়, ও মানে জিপিএ 5 পাইছে, হ্যাঁ। ওটাতেও জিপিএ 5 পাইছে। তারপরে বেগম রোকাতে ভর্তি হয়েছে। বেগম রোকেয়াতে ভর্তি। যেদিন ওই ঢাকাত পরীক্ষা দিছিল ওদের আওয়াল ছিল করোনা ভাইরাস। করোনা ভাইরাস 1 বছর বসে থাকে, ঢাকাত ভাইরাস আসলো, ওর পরীক্ষা দিয়ে অর্থ ফের গোপালগঞ্জ গেছিল। গোপালগঞ্জ গোপালগঞ্জ পরীক্ষা দিয়ে ওই 16 সিরিয়ালে টিকছিল। তো দেখছি যে দূরের রাস্তা, এখানে কোনো পরিচিত নাই। নাই। আর এখানে লেখা রয়েছে বীরশ্রেষ্ঠ আবু সাইদ রোড, মানে এই রাস্তাটাই তার বাড়িতে নিয়ে গেছে। আমি একটু সাইনবোর্ডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন বন্ধুরা, আমি পবিত্র মজুমদার, আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সেই রংপুর জেলাতে। রংপুর জেলার যে বীর সন্তান, বীরের মতো পুলিশের বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিল, ঠিক তার বাড়ির সামনের যে রাস্তাটা রয়েছে তার বাড়িতে যাওয়ার, ঠিক সেই রাস্তাতেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আমি এখন রয়েছি জাফরপাড়া পীরগঞ্জ রংপুরে। ঠিক এই জাফরপাড়া পীরগঞ্জ রংপুরে আবু সাইদের মানে গ্রামের বাজার। আর আবু সাইদের যে গ্রামের বাড়ি সেটা হলো বামনপুরে, বামনপুরে তার বাড়ি। কিন্তু আমি এখন রয়েছি সেই জাফরপাড়া বাজারে। আমি গিয়ে সেই যে আবু সাইদ রয়েছে, দেখতেই পাচ্ছেন তার কিন্তু সাইনবোর্ডটা সুন্দর করে ব্যানার দিয়ে ওখানে এখনও লাগানো রয়েছে। আর এখানে লেখা রয়েছে বীরশ্রেষ্ঠ আবু সাইদ রোড, মানে এই রাস্তাটাই তার বাড়িতে নিয়ে গেছে। আমি একটু সাইনবোর্ডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, এখানে কিন্তু খুব সুন্দর করে লেখা রয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাইদ রোড। এই রোড কিন্তু একদম সোজাসুজি তার যে জন্মভিটা তার বাবার বাড়িতে নিয়ে গিয়েছে, এবং এখন তার যে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। ঠিক সেখানেই আমি নিয়ে গিয়ে তার কবর এবং বর্তমান পরিবারের যে অবস্থা, এই সকল কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন, অনেক বড় করে একটা সাইনবোর্ড বাঁশ দিয়ে কিন্তু এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। মোটামুটি 2 বছর হচ্ছে এখন পর্যন্ত কিন্তু এই সাইনবোর্ডটা এই অবস্থায় আছে, কিন্তু মনে হয় বাঁশটা কাঁচা। হ্যাঁ, কাঁচা বাঁশ মনে হয়, নতুন করে আবার দিয়েছে। এই যে দেখেন কাঁচা বাঁশ, কিন্তু আসলে এটা যদি একটু সুন্দর করে লোহা দিয়ে দিত তাহলে মানে খুব ভালো হতো। লেখা রয়েছে বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। এটা মনে হয় সেই আবু সাইদের উক্তি ছিল। চলুন তাহলে যাওয়া যাক এবার তার বাড়িতে। আপনাদের আবু সাইদ যে মারা গেছে, হ্যাঁ, হ্যাঁ, তো এ কেমন ছেলে ছিল? এখানে খুব ভালো ছেলে ছিল। এই স্কুলে কি পড়তো? এখানে প্রাইমারি স্কুলে পড়ছে, প্রাইমারি পর খালাসপুর হাই স্কুলে পড়ি,
খালাসপীর বঙ্গবঙ্গ ওখানে পড়ালেখা করে তারপরে রংপুর রংপুর রোকেয়া হয়েছে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গেছি। আচ্ছা, ও যেদিন মারা গেল তখন কি বাজারে মানে এখানেও কি সমস্যা হয়েছিল? না, এখানে কোনো কিছু সমস্যা নেই। মানে সমস্যা বলতে যে এই আন্দোলন, এই বাজারে কি আন্দোলন হতো নাকি? না না না, এখানে কোনো আন্দোলন হয়নি। আপনাদের একদম গ্রাম না, পরিবেশ। এখানে সবাই মানে নীরবতা পালন করছে আর কি, মানে কোনো কিছু হয় না। প্রশাসন আসি এলাকা ঘিরে গেছে, কোনো কিছু হয় না তো এখানে। পিছনে দেখা গেছে যে ট্রলি নিয়ে দুইজন ছেলে দৌড়াচ্ছে আবু সাইদের লাশ নিয়ে। এখানে পরে তো আপনাদের এখানে যখন আসলো তখন কি লোকজন প্রচুর হয়েছিল নাকি? লোকজন ওই দেখার জন্য আইসে বলে ছেলেরা ইন্তেকাল করছে, এখন কীরকম আছে মানে দেখে আসি না, লাশটা দেখে আসি এই পছন্দ। আপনারা গেছিলেন? হ্যাঁ আপনারা গেছিলেন হ্যাঁ, আমরাও গেছিলাম। জানাজার সময়? হ্যাঁ, জানা যায় এখানে হচ্ছে মাদ্রাসা কি ফিল্ডে। মাদ্রাসা? মানে অনেক উপলেভেল থেকে অনেক লোক আইছিল, আসে তারা জিয়ারত করার জন্য আইছে, তার মা পরিবারের সাথে সাক্ষাতের জন্য আইছিল। আচ্ছা আচ্ছা। এই যে শোনা গেছে ওরা দিন আনি দিন খায়, দরিদ্র ফ্যামিলি। হ্যাঁ, আগে দরিদ্র ফ্যামিলি ছিল ওনারা, আগে ছিল, আগে তার ছিল। মৃত্যুর পর এখন স্বাবলম্বী। এখন কিছুটা হলেও মানে চলে ফিরে খাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা। তো এমনিতে ফ্যামিলি সম্পর্কে জানলাম, আপনার কাছে লোকজন সম্পর্কে জানলাম, সেই ছেলেটা সম্পর্কে একটু বলেন কেমন ছিল? ছেলেরা খুব মেধাবী ছিল আর খুব শান্ত ছেলে ছিল, খুব শান্ত ছিল, খুব শান্ত ছিল। খুবই শান্ত ছিল না? ঠিক আছে, ধন্যবাদ। কাকার সাথে দেখা হয়েছিল? হ্যাঁ, আমার সাথে দেখা মানে কথাবার্তা হয়েছে এলাকার ছেলে হিসাবে? ভালো ছিল না? খুব ভালো ছিল। আমি কিন্তু আস্তে আস্তে সেই শহীদ বীরশ্রেষ্ঠ সেই আবু সাইদের একদম বাড়িতে কিন্তু চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এই সেই গ্রাম, আর আমার সামনে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বীরশ্রেষ্ঠ আবু সাইদের কবর। দেখেন 16 জুলাই আবু সাইদ শহীদ দিবস, এখানে কিন্তু একটা ব্যানারও লাগানো রয়েছে। ওই যে খুব সুন্দর করে কিন্তু একটা ব্যানার এখানে দেওয়া রয়েছে, আর এটাই কিন্তু কবর। হ্যাঁ, এই সেই কবরেই চিরনিদ্রায় সেই কোঠা আন্দোলনের দাবিতে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, ছাত্র যে আন্দোলন শুরু হয়েছিল সেখানে কিন্তু তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে রংপুরে তিনি বুক পেতে পুলিশের সামনে দাঁড়িয়েছিলেন, আর পুলিশের গুলিতে কিন্তু তার বুকটা একদম ঝাঁঝরা করে দিয়েছিল। দেখেন, এই হচ্ছে সেই আবু সাইদের কবর এবং মনে হয় বাড়ি। তো আমি অবশ্যই তার যে বাড়িটা ছিল সেটা এবং তার কবর সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো। এটা মনে হয় নতুন বাড়ি, কিন্তু মূলত পক্ষে তার বাবার যে পৈতৃক বাড়ি, ছোট সময় সে যখন ছোট ছিল স্কুলে পড়তো তখন যে কোথায় গিয়েছিল সেই সকল কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এই যে দেখতেই পাচ্ছেন এই নতুন মনে হয় বাড়ি নির্মাণ করা হয়েছে এটা, আর ঠিক সেই বাড়িটার সামনেই তাকে শেষ নিদ্রায় বীর শ্রেষ্ঠ শহীদ আবু সাইদ 2001 সালে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের মকবুল হোসেন ও মনোয়ারা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। আবু সাইদ 6 ভাই ও 3 বোনের মধ্যে সে সবার ছোট। তিনি স্থানীয় জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 5ম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে উত্তীর্ণ হন। এরপরে স্থানীয় খালাসি পীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ 5 পেয়ে এসএসসি পাশ করেন। এরপর তিনি 2018 সালে রংপুর সরকারি কলেজে জিপিএ 5 পেয়ে এইচএসসি পাশ করেন। পরে তিনি 2020 সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন। 16 জুলাই দুপুর 2:30টার দিকে নেমে আসে একটি কালো মেঘ। 3টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। ছাত্রদের ছঙ্গভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করে ও লাঠিচার্জ করে। ছাত্রদের সবাই সরে গেলেও আবু সাইদ এক হাতে লাঠি নিয়ে 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে যান। এ অবস্থায় পুলিশ আনুমানিক 50 থেকে 60 ফুট দূরত্বে থাকে। সেখান থেকেই তার বুক লক্ষ্য করে গুলি ছোড়েন পুলিশ। আমরা এখন আছি আবু সাইদের বাসায়। একদম বাসা না, কিন্তু এটা বাড়ি? বাড়ি মাটির বাড়ি? হ্যাঁ, জাফরাবাদ, পীরগঞ্জ, রংপুর। হ্যাঁ হ্যাঁ। তো এখানে আসার পর মানে অনুভূতিটা কেমন হলো? মানে অনুভূতি বলতে কি, মনে একটা আলাদা একটা নাড়া দিয়েছে যে এই আবু সাইদের কারণে আমরা আসলে নতুন একটা বাংলাদেশ পেয়েছি। ঠিক আছে, আর এই আবু সাইদকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক এই কামনা রইল আর কি। এবং কিন্তু আমাদের বাংলাদেশের সেই আন্দোলনের প্রথম শহীদ। জি জি জি, তারপরে কিন্তু দেশ আরো নাড়া দিয়ে উঠছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই।
কেটে, না? হুম। তো আমরা কিন্তু এখানে আসার পরে ওনার বাবার সঙ্গে কথা বলবো। দেখা হয়েছে আপনার সঙ্গে? না, এখনো দেখা হয়নি, দেখা করব। এখানে যে সাইকেলটি দেখতে পাচ্ছেন, এই সাইকেলে করেই স্কুল এবং কলেজে যাওয়া আসা করেছেন শহীদ আবু সাইদ। এমনকি এই সাইকেলটি নিয়ে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত চলে গিয়েছেন। শহীদ আবু সাইদের মা জানান তার দুইজন মা, নিজের মা মনোয়ারা বেগম এবং সৎমা মৃত মফেলা বেগম। পরিবারের মধ্যে একমাত্র শিক্ষিত ছেলেই ছিল আবু সাইদ। তার জন্য পুরো পরিবার অপেক্ষা করছিল বড় হয়ে সে সংসারের হাল ধরবে। তারা ছিল 9 ভাই বোন। বড় ভাই ভ্যান চালক, অপর ভাই বোন একজন গার্মেন্টস কর্মী, আরেকজন কৃষিকাজ করেন। 2 বোন গৃহিণী, 1 বোন পড়াশোনা করেন, অপর ভাই গ্রামের মুদির দোকান করে সংসার চালান। দরিদ্র সংসারে নুন আনতে পান্তা ফুরায় এমন পরিবারে জন্মগ্রহণ করে তিল তিল করে গড়ে উঠেছিল এই আবু সাইদ। কিন্তু একটি বুলেটের গুলি তার বুক ঝাঁঝরা করে দিয়েছিল। সেই দিন এই সংসারের বুকে নেমে এসেছিল এক অমাবস্যার রাতের মতো কালো মেঘ। আমরা আবু সাইদের যে পারিবারিক কবরস্থান বা পৈতৃক সম্পত্তিতে দেখেন সুন্দর করে কিন্তু কবর দেওয়া হয়েছে তাকে। আমি কবরটাতে আপনাদেরকে পরে নিয়ে যাই, আমি আপনাদেরকে আগে দেখানোর চেষ্টা করি। দেখেন যে কবরের যে পারিবারিক কবরস্থানের যে বাউন্ডারি, সেটা কিন্তু এই যে দেখেন খুব সুন্দর করে এই লোহার গ্রিল তৈরি করে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে দেখেন সম্পূর্ণটাই কিন্তু একদম ওখান থেকে এই মাথা পর্যন্ত সুন্দর করে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর এখানে কিন্তু একটা সুন্দর করে সাইনবোর্ডও লাগানো হয়েছে, যে সাইনবোর্ডে লেখা রয়েছে 24শে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম বীর ও প্রথম শহীদ। কারণ যে ছাত্র আন্দোলন হয়েছিল সেখানে কিন্তু প্রথম এই আবু সাইদ শহীদ হয়েছিল। তার নাম ছিল শহীদ আবু সাইদ, এর সমাধিস্থল। পিতার নাম মকবুল হোসেন, মাতার নাম মোসাম্মদ মনোয়ারা বেগম। জন্ম তারিখ 16 ডিসেম্বর 2000 তারিখ। শাহাদতের তারিখ 16 জুলাই 2024। ঠিকানা বাবনপুর, জাফরপাড়া, বীরগঞ্জ, রংপুর। মৃত্যুর স্থান রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের মুখে। যে 1 নম্বর মুখের বা 1 নম্বর গেটটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অনেকেই হয়তো চেনেন, অনেকে না চিনলেও যখন আবু সাইদ শহীদ হয়েছিল সেই সময় কিন্তু সেই গেটটা ব্যাপক পরিমাণে মানে ভাইরাল হয়ে গিয়েছিল। যখন শহীদ হয়, পুলিশের সেই বন্দুকের গুলি একদম ভেদ করেছিল তার বুকে, তখন কিন্তু সেই ভিডিওটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ার পর আন্দোলন কিন্তু আরও জোরদার হয়। আর ঠিক সেই প্রথম শহীদ এবং আন্দোলন জোরদারকারী আর এইরকম কুড়েঘর থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়া সেই ছেলেটি বুক পেতে দিয়েছিল সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে। আমি হয়তোবা জীবিত অবস্থায় তাকে দেখিনি, তার যে কবর রয়েছে সেই কবরের সীমানায় কিন্তু আমি অলরেডি প্রবেশ করলাম। কিন্তু প্রবেশ করার পরে আমার গায়ের লোমগুলো কিন্তু একদম দাঁড়িয়ে গেল। কারণ দেখেন একজন কৃষক দরিদ্র পিতার সন্তান ঠিক আমার সামনে এখন শুয়ে রয়েছে। সে কিন্তু যখন বুক পেতে দিয়েছিল, হাতে একটা ছিল গাছের ডাল অথবা লাঠির মতো, সেটা নিয়ে কিন্তু রাস্তায় দাঁড়িয়েছিল। তার মনে বা চোখ মুখে কিন্তু এতটুকু ভয় ছিল না। সে কিন্তু দাঁড়িয়েছিল প্রত্যেকটা বাংলাদেশের যত নাগরিক রয়েছে, তাদের সন্তান রয়েছে, তাদের অধিকার আদায়ের জন্য কিন্তু তিনি রাস্তায় বুক পেতে দাঁড়িয়েছিলেন। দেখেন এখন সেই ব্যক্তি কিন্তু চিরনিদ্রায় এখানেই রয়েছে। ঠিক আমি এখানেই এখন দাঁড়িয়ে থেকে সেই কবরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আজকে শুক্রবার, পরিবারের লোকজনরা নামাজ আদায়ের জন্য গিয়েছেন, বিধায় কিন্তু কেউ নেই। নামাজ আদায়ের পরে আমি অবশ্যই তাদের সঙ্গে আপনাদেরকে কথা বলায় দিব। এখানে কিন্তু একটা বাংলাদেশের আমাদের যে পতাকা রয়েছে সেই পতাকাটা কিন্তু এখানে টাঙানো রয়েছে। এই যে দেখেন একদম টাঙানো রয়েছে বাংলাদেশের সেই পতাকাটা, এবং তার সাইনবোর্ডটা রয়েছে এখানে। আর কবর যে জিয়ারত করেন মুসলমান ধর্মের মানুষরা, সেই কবর জিয়ারতের দোয়াটা কিন্তু এখানে লেখা আছে। দেখেন এই যে কবর জিয়ারতের যে দোয়া, সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে, যেন প্রত্যেকটা ব্যক্তিরা এসে কবর জিয়ারত করতে পারে। অনেকে হয়তো বা দোয়া জানে না, করতে পারবেন না, ওনারাও যেন এসে দোয়া করতে পারে বিধায় কিন্তু এখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে। এবং এই গাছটা দিয়ে খুব সুন্দরভাবে ছায়া হয়েছে কিন্তু এখানে। আর সেই বীর সন্তান, সেই শহীদ আবু সাইদ ভাই কিন্তু এই কবরেই এখন রয়েছে। তো আমি এই কবর থেকে বের হয়ে এখন তাদের বাড়িতে গিয়ে সেই আবু সাইদ ভাই যে শৈশব কাটিয়েছে, যে বাড়িতে, যে ঘরে, যে দরজায়
সেখানে একটু আপনাদেরকে নিয়ে যেতে পারি কি না চেষ্টা করি, কারণ এখন দুপুর সময় বাড়িতে লোকজন আছে কিনা, তারপরে আমি গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি বর্তমান যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হয়তো এখন ইট পাড়া হয়েছে, কিন্তু যখন সে শহীদ হয়েছিল তখন কিন্তু এই রাস্তাটাও পাকা হয়নি এবং এগুলাতেও ইট দেওয়া হয় নাই। আর এই বাড়ি কিন্তু তখন নির্মাণাধীন অবস্থায় রয়েছিল, এখন সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে লোকজন বসবাসের মতো একটা ব্যবস্থা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন সেই মূল গেটে কিন্তু আমি চলে এসেছি। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটের ওই যে দাঁড়ায় আছে উজ্জ্বল দাদা, ঠিক ওখানেই কিন্তু যে মাটির যে ঘর, টিনের চালা, সেই ঘরেই কিন্তু বড় হয়েছে আবু সাঈদ। ঠিক সেখানেই এখন আমি আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আমি কিন্তু অলরেডি সেই বাড়ির ভিতরে প্রবেশ করছি। এই যে দেখেন আমরার গাছ এবং এই যে শহীদদের স্মরণে সেই সময় যে স্টিকার বা ব্যানার লাগানো ছিল সেগুলো কিন্তু সবার প্রথমে রয়েছে শহীদ আবু সাঈদ ভাইয়ের ছবিটা দেওয়া রয়েছে। আর এই বাড়িটা এখন আমার জানা মতে প্রতিনিয়তই কোনো না কোনো ব্যক্তি তার কবর সহ তার বাড়িটা দেখাশোনার জন্য আসে। আর এই যে টিনের চালা এবং মাটির বাড়ি, এই বাড়িতেই কিন্তু তার একদম শৈশব থেকে যুবক হয়েছে এই পর্যন্তই তার বেড়ে ওঠা। আর এই পাশে দেখেন কবিতায় যে 1 2 3 4 5 6 7 7টা কিন্তু ব্যানার লাগানো রয়েছে। কবিতার নাম শহীদ আবু সাঈদ, লেখক মোহাম্মদ শাহানুর আলম, উনি এই কবিতাটা লিখেছেন। আর উপরেরটা লিখেছেন উম্মে হাবিবা, এই পাশেরটা লিখেছে অধ্যাপক তোফায়েল আহমেদ, 21 জুলাই 2024। এটা শোক বার্তা। উপরেরটা রয়েছে আবু সাঈদ ভাইয়ের ছবি দেখতে পাচ্ছেন, এটাতেও শোক বার্তা। আর বাংলার বীর কোরআনের প্রথম বাণী এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। উপরে রয়েছে আবু সাঈদ ভাইয়ের ছবি, এখানেও রয়েছে ছবি, কিন্তু এটা যেহেতু মিশে গিয়েছে। আর এটাতে মনে হয় লেখা ছিল যেহেতু রোদ পড়ে যার কারণে এটা একদম সাদা হয়ে গিয়েছে। আর এই পাশে যে ব্যানারটা দেওয়া রয়েছে, এই যে দেখেন উদ্বোধনের অনুষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান দিয়েছিল মনে হয়, সেটার শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন উন্নয়নমূলক কার্যক্রম, মানে যেগুলা এই সংস্থা যে উন্নয়নমূলক কাজগুলো করেছে ঠিক সেটার ছবি দেওয়া হয়েছে। আর এখানে রয়েছে যে সহযোগিতা পাঠাবেন সোনালী ব্যাংক পিএলসির যেই খালাস পীর ব্রাঞ্চের অ্যাকাউন্ট নাম্বার সহ এবং মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। আর এই ফটকটা মানে এই দেয়ালটা সেই আবু সাঈদ ভাইয়ের কবিতা এবং যারাই শোক বার্তা দিয়েছে ঠিক সেগুলোই কিন্তু এই দেওয়ালে লাগানো রয়েছে। আর এই দেওয়ালটা মূলত একদম বাংলার মাটির দেয়াল, দেখেন এই যে একদম মাটির দেয়াল, এই পাশে রয়েছে গাছ। আর এই ভবনটা যে বাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা মূলত একদম নতুন বাড়ি, উনি মারা যাওয়ার পরে এটা নির্মাণ করেছে, আগে নির্মাণাধীন ছিল। এই পাশে একটা খুব সুন্দর করে সেই সময়কার একটা ব্যানার লাগানো রয়েছে যখন তিনি মারা গিয়েছেন, এবং বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাঈদ সমাধিস্থল, এখানেও কিন্তু একটা সুন্দর করে সাইনবোর্ড এখানে দেওয়া আছে। আর আমি বর্তমান যেখানে দাঁড়িয়ে রয়েছি এই বাড়িটাই সেই বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাঈদ ভাইয়ের একদম জন্মভিটাই এখন দাঁড়ায় রয়েছি। উনি টিউশনি করে হ্যাঁ, ওর পড়ার খরচটা শুনতাম নাকি টিউশনি থেকে কিছু টাকা ম্যাসিও নাকি আপনাদের দিত। আমাকে দিবে সেরকম পাবে নাই, তাহলে দিতে পারে, সে তো পরে আগার খরচটা চলে। খরচটা চলতে। হয়েছে কি এখন যখন এই ভাত সেটিতে গেল হ্যাঁ তখন তারা বিরাট আশা করছে তো যে এর দ্বারাই কিছু হবি, হ্যাঁ। আবার উপকার। হ্যাঁ, তো সেই উপকার তার হলো না, সেই জানকে কুরবানি দিল। হ্যাঁ, দিয়ে এখন অসহায়। এখন অসহায়, হ্যাঁ এখন সন্তানের জন্য খুব খারাপ লাগে। হ্যাঁ, খারাপ লাগে। তার কথাগুলো কি মনে পড়ে খুবই? হ্যাঁ, মনে তো পড়েই, পড়ি আর কোনো লাভ হয় না। লাভ হয় না। এই কাকা এই শরীরেই কিন্তু ঘাম ঝরানো পরিশ্রম করে 9টা সন্তান না কাকা আপনার? হ্যাঁ, মেয়ে 3টে, মেয়ে 3টা, ছেলে 6টা। 6টা, 9 সন্তানকে কিন্তু মানুষ করেছে এই একদম আশপাড়া গ্রাম থেকে। আর আমরা যে রুমে এখন প্রবেশ করতেছি, কাকা যে রুমে নিয়ে যাচ্ছেন,
এই ঘরটাতেই কিন্তু আগে তারা থাকতেন। আর এই ঘরটা কার ছিল কাকা? এই ঘরটা আবু সাইদ ঠাকুর ছিল বা বড় ছিল। এই ঘরে পড়তো জি। আর এই খাটে শুয়ে থাকতো। হ্যাঁ এই ঘরে। দেখেন এই খাটেই কিন্তু আবু সাইদ ভাই শুয়ে থাকতো। আর মানে পড়তো মনে হয় জানালার পাশে। এখানে একটা টেবিল ছিল। ও এই টেবিলে। দেখেন এই মাটির ঘরে, এই মাটির ঘর আগে ছিল। আর এই যে টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টেবিলে বসেই কিন্তু সে লেখাপড়া করতো। তখন কি কারেন্ট ছিল কাকা? কারেন্ট আসলো কোথায়? আসলো। আসছিল না, তখন কিন্তু কারেন্ট ছিল, অথবা হারিকেনের আলোতেও মনে হয় যখন ছোট ছিল তখন লেখাপড়া করছে। আর স্কুল জীবনে সে হারিকেনের আলোতে পড়ছে এখানে বসে থেকে। তারপরে যখন কারেন্ট আসছে, কলেজে উঠছে, তখন মনে হয় কারেন্ট আসছে কাকা, তাই না? জি তখন এতে গেছে। তখন কারেন্ট আসছে। আর এই যে খাট দেখতে পাচ্ছেন, এই খাটেই কিন্তু কাকা এই ছেলেপেলেদেরকে মানুষ করছে। তার মধ্যে আবু সাইদ ভাই কিন্তু এই যে খাট দেখতে পাচ্ছেন, সেই খাটটা দেখেন সযত্নে কিন্তু এখনো রয়েছে, কাঠের খাটটা। এই কাকার দেখতেই পাচ্ছেন ঘাম ঝরানো টাকা দিয়ে ছেলেদের শুধুমাত্র শোয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। জি জি। আসলে তখন আপনি কি কাজ করতেন কাকা? কৃষি কাজ। কৃষিকাজ। একটা বাবা জানে, আর যারা কৃষক যাদের বাড়ি গ্রামে, একমাত্র ওরাই জানে যে কতটুকু পরিশ্রম করে হ্যাঁ। ছেলেপেলেদেরকে মানুষ করে। সংসার যে না জমা জমি এলো যে আবাদ করছি। কাকার কতগুলো জমি? সামান্য জমি। দেখেন কৃষক মজুরি করছি মানুষের বাড়িতে যাকে বলে দিন মজুর, দিন মজুর এগুলা করে সন্তানদেরকে লালন পালন করছে। হয়তোবা সব সন্তানকে সে সুশিক্ষিত করতে পারেনি, না কারণ পয়সার অভাব। এটা যে বাড়ি, আর আমরা বাংলাদেশের সবাই জানি যে রংপুর এবং ঠাকুরগাঁও অঞ্চলের লোক একটু দরিদ্র। হ্যাঁ, সেখান থেকে তার 4টা সন্তান, 9টা সন্তান, তাদেরকে একা, কাকা একা না, একা শুধুমাত্র এই শরীরের উপর নির্ভর করে কিন্তু লালন পালন করা খুবই কষ্টের। কিন্তু এই কষ্টের মধ্যে থেকেই সাইদ ভাই কয় নাম্বার ছিল? 6 নাম্বার। সে কিন্তু একদম ওই যে কথায় আছে বাঘ আর হরিণের খেলার মতো, সে কিন্তু এই ফাঁক দিয়ে বের হয়ে গিয়ে একদম বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমি জানি সে মনে হয় ক্লাস 5-এ জিপিএ বৃত্তি পাইছে ট্যালেন্ট পুলে। এইটে বৃত্তি পাইছে, এইটে চ্যানেল ফুলে বৃত্তি পাইছিল, 5-এ পাইছে, এসিসিতে গোল্ডেন প্লাস পাইছিল, এজেন্সিতে গোল্ডেন প্লাস, আর ইন্টারে মানে ইন্টারে কি কয় প্লাসশিপ না কি কয়, ও মানে জিপিএ 5 পাইছে, হ্যাঁ ওটাতেও জিপিএ 5 পাইছে। তারপরে বেগম রোকেয়াতে ভর্তি হয়েছে। বেগম রোকেয়াতে ভর্তি হয়েছে। যেদিন ওই ঢাকাত পরীক্ষা দিছিল, আওয়াল ছিল করোনা ভাইরাস। 1 বছর বসে থাকে, ঢাকাত ভাইরাস আসলো, ওর পরীক্ষা দিয়ে অর্থ ফের গোপালগঞ্জ গেছিল। গোপালগঞ্জ পরীক্ষা দিয়ে 16 সিরিয়ালে টিকছিল। তো দেখছি যে দূরের রাস্তা, এখানে কোনো পরিচিত নাই, আমার টিউশনি না করলে আমি চলতে পারবো না। ওখান থেকে সোজা ডাইরেক্ট রংপুর এখানে এসে ভর্তি হয়েছে। আর আরেকটা এখানে পরীক্ষা দিয়ে ঠিকই এখানে ভর্তি হয়েছে। আচ্ছা, সে মানে তার কি লেখাপড়ার জন্য আপনাকে তারাই নিয়ে বেড়ানো লাগতো, নাকি সে নিজে নিজেই লেখাপড়া করছে? আমি লেখাপড়া করবা পারিনি, পারেননি না, তো নিজ গতিতে করছে। খুবই একটা দুঃখজনক যেটা কথা, সেটা আপনার কাছে জানতে চাই। এই যে ছেলেটা এত কষ্ট করে মানুষ করলেন, মানুষের তো যদি 40টাও সন্তান হয়, কোনোটা তার ফেলায় দেবেন না, 40টাই কিন্তু সমান। এরই মধ্যে এখন যে নাম যশ খ্যাতি, এটা তার জীবনের বিনিময়ে আপনাকে লোকজন দিচ্ছে। কিন্তু সে যখন বেঁচে ছিল তখন কিন্তু কেউই আপনার এই কেউ আপনার আমার দুয়ারে পৌঁছাইছে কাকা? না, কেউ কিন্তু আপনাকে চেনেনি। কিন্তু এই যে সাইদ ভাই, আপনাকে যদি এখান থেকে ওই পর্যন্ত ধন দৌলতে পূরণ করে দেয়, ওই চাহিদা কিন্তু পূরণ হবে না, আপনার পূরণ হবেই না। তো এখানে হয়তো আসতো, হয়তো বা ডাকতো। সে যেদিন মানে গুলি যখন যেদিন লাগছিল, হ্যাঁ 16 তারিখে, ওই দিন আপনি কোথায় ছিলেন? আমি ওই মাঠত থেকে কাজ করে আসি, ভাত খায় আর আনা রেস্ট নিয়েছি এই খাটত। তো পরে ওই আমার রমজান আলী ছেলেটা ওই আইসি কষে আব্বা কোটায় বেকে আবু সাইদের বেলে কি বে হয়েছে, এই সাথে উঠি এনো কি হয়েছে বাহিরে বাড়ানো। তা ওই বাড়ির এক মেয়ে, তার ছেলে ঢাকাত পড়ে, তার কাছে সরাসরি কইছে যে আবু সাইদ মারাই গেছে। তাই কান দোষে কেঙ্গা যেন আমার সন্তান মারা গেছে। না, যখন গুলিটা লাগছে তখন সারা বাংলাদেশে কিন্তু মোবাইল আর টিভি দেখাচ্ছিল, তখন আপনি দেখেননি? বা না ওদের দেখিনি।
দেখেন বলে কিচ্ছু দেখিনি। গুলি লাগার সাথে সাথে কিন্তু লাইভ চলতেছিল তখন, ওটা সারা বাংলাদেশের লোক তখন। ওরা তো আমি কিবি যাওয়াত যাই নেই, ওদের মাঠের থেকে আসি ভাত খাওয়া মানে পেরেশান হয়, এখানে রেস্ট নিছি। আচ্ছা, তারপরে তারপরে কি হয়েছে পরে শুনলো যে গুলি নাকছে, তাই আর আঙ্গার কান দোষকে। কিছুক্ষণ পরে আমার ছেলে ওই আউট ঢাকা টাঙ্গাইল গার্মেন্টসত আসলো, তাই করি যে আবু সাইদ মারাই গেছে। এ শুনি আসমানটা যেন ভাঙ্গি মাথাত পড়ে গেল, এইরকম হলো। তো কোন দিকে যাবেন, মানে কোন দিকে যাবো আর কি করবো, একটা মুড়ের উপর বসিয়ে আসলো, গাছের গুলির উপর অর্থ খাই শস্যি নামি মাটিত বসনো। আল্লাহ কেমা হাট ফেল হতে হতে আর ধৈর্য ধারণ করালি। পরে ছেলেরা এদের 2 জন ছেলে 2 জন বেডি জামাই, ওরা সিএমসি ভাড়া করে নিয়ে রংপুর গেল। সিএমসি রংপুর নিয়ে আসছে। তো সে তখন তো লাশও দেয়নি, এরকম না, লাশ দিছে রাতের 3টার সময়, তাও না দেওয়ার মতো। না দেওয়ার মতো, হ্যাঁ, লাশ গুম করা শেষ, মানে আল্লাহ উদ্ধার করাছে। হ্যাঁ, ছেলে পেলে বা সেই সময় ছাত্ররা একতা না থাকতো, আপনি তো লাশ পাইতেন না। না, লাশ আপনি দেখছেন 2 জন ওই ভার্সিটির লোকও সহায়তা ভাইয়ের করছে। দৌড়াদৌড়ি করতেছিল ওরা। যে মানে আপনারা তখন টিভি বা মোবাইলে দেখেননি, ওই যখন মোবাইলে খবর পাইছেন ফোন করে তখন আপনি জানতে পাইছেন। হ্যাঁ, তার আগে আমরা জানতে পারি, তার আগে জানতে পারেননি। জানি নেই যে ওই আন্দোলনটা আছে, এটাও আমরা জানি নি। ওই ফির নিষেধ করছিল আর সঙ্গ সাথীর ঘরক যে আমি যে আন্দোলনটা আছি এটা বাড়ির যান জানান না। দেখেন এক বাবার হৃদয় ভাঙার গল্প। হাজার পরিশ্রম করে ছেলেকে পাঠাইছে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার জন্য। এই প্রত্যেকটা গ্রামের লোক বলছে একদম সাদাসিধা ছিল আবু সাইদ ভাই। সে লোকজনের সঙ্গে জোরে কথাও নাকি বলতো না, একটা সাইকেল ছিল, সাইকেল নিয়ে কলেজে যাওয়া আসা করতো। আর এই বাবার হৃদয় ভাঙার গল্প, এই কান্না, এটা কিন্তু আসলে কখনো পূরণ হবার নয়। অনেকে এসেছে, অনেক বড় বড় লোক এসেছে, মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত এসেছে, কিন্তু এই পিতার যতটুকু এই বুকের রক্তক্ষরণ, যতটুকু চাহিদা, সেটা কি কেউ পূরণ করে দিতে পেরেছে? কেউই কিন্তু পারবে না। এই সাইদ ভাই কিন্তু সে নিজের জন্য সেদিন বুক পেতে দিয়েছিল না, সারা বাংলাদেশের যত শিক্ষার্থী ছিল সবার জন্য কিন্তু তিনি বুক পেতে দিয়েছিল মাঝ রাস্তায়। হয়তোবা তার ভিতরে একটা ক্ষোভ ছিল, যে তার একটা চাহিদা ছিল যে এই পরিবার থেকে সে লেখাপড়া করে একটা চাকরি পাচ্ছে না, হয়তো অনেক জায়গায় আবেদন করেছে, সে এগোতে পারেনি, বিধায় মনের একটা ক্ষোভে কিন্তু সে তখন রাস্তায় নেমেছিল। আজকে তাকে এই বাড়িতে যে মাটি দেখতে পাচ্ছেন, এই মাটির ঘরে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে কিন্তু তাকে লাশ হয়ে আসতে হয়েছে। আর এই বাবা কিন্তু তাকে জীবিত ছেলেকে আর নিয়ে আসতে পারেনি, ছেলের লাশ নিয়ে কিন্তু বাড়িতে ফেরত আসতে হয়েছে। তখন একমাত্র একটা পিতাই জানে যে ছেলের লাশ যখন বাবার কাঁধে ওঠে তখন সেই পিতার কতটুকু যন্ত্রণা হয় বা বুকের মধ্যে কি হয়, একমাত্র এটা যে বাবা একমাত্র সেই জানে। আর এইরকম ফ্যামিলি থেকে যখন ছেলে মানুষ করেছে, তার যে কতটুকু পরিশ্রম হয়েছে, হয়তো বা এমনও দিন গিয়েছে নিজে এক মুঠো ভাত খেতে পারেনি। তো বাকি ভাইয়েরা কে কোথায় আছে কাকা? বুঝলে মাঠে ঘাটে কাজ করে, কেউ ঢাকাত আছে, কারো দোকান আছে। তো আমি খুবই গর্বিত এইরকম একজন পিতার সঙ্গে দাঁড়িয়ে কথা বলার জন্য। অবশ্যই আপনারা সাইদ ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমার কাকার জন্য দোয়া করবেন। আর আমার আসলে বলার আর ভাষা নেই, কারণ এই বয়সে তাকে পুত্র শোক বয়ে বেড়াতে হচ্ছে। হয়তো বা অনেকেই অনেক সান্ত্বনা দিচ্ছে, কিন্তু সাইদ ভাইয়ের যতটুকু গ্যাপ রেখে গিয়েছে তার বুকের মধ্যে, সেটা আজও কেউ দিতে পারবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনাদের কখনো সময় হয় এসে কাকার সঙ্গে দেখা করবেন। আর আমি যতটুকু জানি এই বাড়িতে যারা এসেছে কাকার কাছ থেকে কেউ কথা না শুনে ফেরত যায়নি, আর কাকাও কাউকে খালি মুখে ফেরত দেয়নি। তো অবশ্যই আপনারা আসবেন, কথা বলবেন। কাকা ভালো থাকবেন। অনেক কথাই বলার ছিল, কিন্তু আমি বলতে পারলাম না। আমার হৃদয় যেন স্পন্দন যেন ব্লক হয়ে আসতেছিল, আমার যেন আবেগপ্লুত হয়ে গেলাম, চোখ জুড়ে শুধু জল আমার ছলছল করছিল। বিধায় আমি আর কোনো কথা না বলে সোজা চলে আসলাম আমার বাড়ির দিকে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাই।